প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে গত বেশ কিছুদিন যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন থেকে দেশে আসবার কথা আলোচনায় এসেছে তখন থেকেই তার এই দেশে ফেরা নিয়ে সন্দেহ, সংশয়, জল্পনা কল্পনা, গুঞ্জনের কিন্তু শেষ ছিল না। আসবেন কি আসবেন না ইত্যাদি ইত্যাদি। শেষ দিকে এসে এমন দাঁড়িয়েছে যে এই ফেরার পেছনে নানান জটিলতার কথাও শোনা গেছে, কিন্তু না সরকার, না তারেক রহমান বা তার দল কেউই বিষয়টি আসলে খোলাসা করেননি। অবশেষে সুদীর্ঘ 17 বছর পর গত 25 ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু 25 ডিসেম্বরের কয়েকদিন আগে থেকে একটা কথা চাউর হয়ে গেল যে ভারতের গ্রিন সিগন্যাল নিয়েই দেশে ফিরছেন তারেক রহমান, এবং ভারতের কারণেই এই প্রত্যাবর্তনকে মেনে নিয়েছে আমাদের সেনাবাহিনীও। এসব কথায় কতটা সত্য আছে একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। কিন্তু আপনি যাকেই জিজ্ঞাসা করবেন বা ওই সময় করেছেন, আমি করেছি, তিনি বলবেন বা বলেছেন, জানি তো, ভারতের অনুমতি নিয়েই তারেক দেশে এসেছেন। ইউনূস সরকারও বাধ্য হয়েছে তাকে প্রধানমন্ত্রীর প্রায় সমপর্যায়ের নিরাপত্তা দিতে। আসলে রাজনীতি একটি জটিল খেলা। আমি সবসময় বলি এর ভেতর বাহির একসঙ্গে বোঝা কঠিন, অন্তত আমার পক্ষে। বিশেষ করে আমাদের দেশে, যেখানে রাজনীতিতে শেষ কথা নেই বলে একটি আপ্তবাক্য আমরা বেশ জোরে সোরে উচ্চারণ করি। এই শেষ কথা নেই বলার কারণেই বলা হয় আমাদের রাজনীতিকদের চরিত্রে এবং চিন্তায়ও শেষ বলে কিছু নেই। সাম্প্রতিক উদাহরণ চান? গণ অধিকার পরিষদের রাশেদ খান, নুরুল হক নূর, এলডিপির রেদওয়ান আহমেদ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এলডিপির সাদাত হোসেন সেলিম, শাহমেজ কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, একদা মুক্তিযোদ্ধা কর্নেল অব অলি, মেজর অব আখতারুজ্জামান সহ আরো অনেকের কেউ বিএনপির গাড়িতে উঠেছে, তারা বিএনপির প্রতীকে নির্বাচনের স্বপ্ন দেখছে, কেউ কেউ জামাত তথা রাজাকারী জোটে বা দলে সামিল হচ্ছে। সবই ওই রাজনীতিতে শেষ কথা নেই বলেই সম্ভব হচ্ছে। আসলে এরা সবাই এই আত্মবাক্যের উপকার ভূমি। এজন্য কোন নীতি নৈতিকতার প্রয়োজন হয় না, আদর্শ ধরে রাখতে হয় না। এবার তো এমন দলও দেখা গেছে যারা নিজেরা দলের তরফ থেকে শত শত মনোনয়ন বিক্রি করেছে, কিন্তু শেষমেশ নিজেরাই শীর্ষ অনেকেই অন্য দলের হয়ে অন্য দলের প্রতীকে নির্বাচনে নামছে। এই সময়ের সবচেয়ে বড় আকর্ষণ বা সবচেয়ে আলোচ্য ইস্যু যদি বলেন, সেটা হচ্ছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। কিছুদিন আগেও শুনেছি এরা নাকি আগামীর সরকার গঠন করবে, কে নাকি প্রধানমন্ত্রীও হবে। একজন তো হুঙ্কার দিয়ে বলেছিল এনসিপি ঠিক করবে আগামীতে কোন পার্টি ক্ষমতায় যাবে, কারা সরকার গঠন করবে, অর্থাৎ যে যাই করুক না কেন সেখানে মূল ভূমিকা এবং নির্দেশনা থাকবে এনসিপির, তারাই সবকিছু নিয়ন্ত্রক হয়ে যাবে। আহা, এই সোনার ছেলেদের সাম্প্রতিক দৌড়ঝাঁপ, কপালে চিন্তার ভাঁজ এবং চিমসে যাওয়া মুখ দেখে আসলে করুণাই হয়। পানির গভীরতা না বুঝে পুকুরে বা নদীতে ঝাঁপ দিলে যা হয় আর কি। আহা বেচারা। শেষ পর্যন্ত নতুন বাংলাদেশ গড়ার হুঙ্কারকারী দল নাকি ৭১-এর পরাজিত শক্তির কাছে আশ্রয় প্রার্থনা করছে। কেউ কেউ অবশ্য বলছেন ওরা তো এক গোয়ালেরই গরু, ভদ্র ভাষায় যাদেরকে বিটিং বলেন অনেকে। অবশ্য এদের মধ্যেও নানান বিভেদ আছে। কেউ বিএনপির গাড়িতে চড়তে চায়, কেউ নিকট ভবিষ্যতের চেহারাটা বুঝতে পেরে টুপ করে স্বতন্ত্রের খাতায় নাম লেখাচ্ছে। এমন খেলা আরো আছে, শুধু এরা নয়, অন্য দলে আছে, এমনকি ইসলামপন্থী অনেক দলেও এই দৃশ্য, এই ঘটনা আছে। সেই আলোচনা করে ভিডিওর কলেবর বাড়াতে চাই না। তারেক রহমানের ফেরার গল্পে আবারও ফিরতে চাই। এই যে সবাই বললেন ভারতের হস্তক্ষেপে তারেক ফিরলেন, তো যদি এ কথা সত্যি হয়, আমি জানি না তো বিনিময়ে কি কি শর্ত এবং দায় তিনি মাথা পেতে মেনে নিয়েছেন, সেটা কি স্পষ্টভাবে কেউ বলতে পারেন? আমি বলতে পারি না। ওই সূত্র যারা এইসব কথা বলছেন এখন তারাই বলছেন এবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার পালা, কিন্তু সেটা কিভাবে সম্ভব সেটি আবার স্পষ্ট করে কেউ বলছেন না। সবকিছু ভাষা ভাষা। একটু পেছনে ফিরে তাকাই। আপনাদের মনে আছে বাইডেন প্রশাসনের ষড়যন্ত্রে বাংলাদেশে রাজনৈতিক পালাবদল ঘটেছে 2024 সালে। এটাই এখন সবাই বলেন, দুই একটি ব্যতিক্রম বাদে, কারণ ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকারান্তরে এই কথা স্বীকার করেছিলেন, মনে আসছে নিশ্চয়ই।
তখন চারিদিকে গুঞ্জন উঠেছিল ট্রাম্পই ইউনূস সরকারকে বিদায় করবে, শেখ হাসিনা সগৌরবে দেশে ফিরবেন। ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর প্রথম যে সাক্ষাৎ হয়, সেই সাক্ষাতের কথা নিশ্চয়ই মনে আছে। আলোচনার এক পর্যায়ে মিস্টার মোদীকে যখন বাংলাদেশের বিষয় দেখার কথা বলেছিলেন ট্রাম্প, তখনও একদল লাফিয়ে উঠে তার স্বরে চিৎকার করেছিল। কিন্তু তারা বুঝতে পারেনি আসলে খেলাটা কার বিপরীতে চলছে বা খেলছে। মেটিকুলাস ডিজাইন শব্দ দুটি শুনতে চমকপ্রদ হলেও এর ভেতরের খেলাটা বুঝবার মানুষ কিন্তু সীমিত। মাঝখানে দৃশ্যপটে দেখা গেছে ইলন মাস্ক সহ আরো অনেককেই। কাকে ইনি কাজে লাগিয়েছেন এটা আপনারা জানেন, আমি আর বলতে চাই না নতুন করে। পাশাপাশি সক্রিয় ছিল বাঘা বাঘা লবিস্ট ফার্মও। ফলে সগৌরবে ফেরাটা বিলম্বিত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন ক্রমশ হয়ে গেছে মার্কিন প্রশাসন। মার্কিন স্বার্থের রিলে রেসের কাঠি উঠেছে ট্রাম্পের হাতে। ফলে বাংলাদেশ দেখার দায়িত্বপ্রাপ্ত নরেন্দ্র মোদীও থেকেছেন চুপচাপ। এরপর মাঠে পুরোপুরি খেলতে শুরু করেছেন ট্রাম্প। দৃশ্যপটে এসেছে ট্রাম্প শুল্ক, দ্রুতই বদলে গেছে বিশ্ব। কিন্তু ধ্যানী পুরুষ নরেন্দ্র মোদী নীরব কূটনীতিতেই নিমগ্ন থেকেছেন। এ সময় পাকিস্তানের শাহবাজ শরীফ এবং আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের খোলামেলা ঘনিষ্ঠতা এবং মার্কিন ব্যবসায়িক স্বার্থ ভারতকে দৃশ্যত কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। তখনই ভারত মার্কিন গর্বিত বন্ধুত্বের সম্পর্কে ভাটার টান দেখেছেন কেউ কেউ। ভারতকে এক প্রকার তখন চেপে ধরেছে ট্রাম্প শুল্ক। এর মধ্যে অপারেশন সিঁদুর বন্ধের কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প, কিন্তু বেঁকে বসেছেন নরেন্দ্র মোদী। ফলে দুই দেশের মধ্যে ফাটল আরো বড় হয়েছে। মাঝখানে ফায়দা লুটতে মরিয়া হয়েছে পাকিস্তান। আবার তার ঘাড়ে মানে পাকিস্তানের ঘাড়ে সওয়ার হয়ে ভারতকে এবং মোদীকে খেলা দেখানোয় ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা। ভারতের উপর ছড়ি ঘোরানোর চেষ্টাও করেছে কেউ কেউ। কিছু উজবুক পাকিস্তানের সহায়তায় ভারত দখলের নেশায় প্রলাপ বকেছে। কিছু বেওকুফ সেভেন সিস্টার্স ভেঙে দেওয়ার হুঙ্কার ছেড়েছে। কিন্তু নিজের পায়ের তলার মাটি যে ক্রমশ চোরা বালিতে দেবে যাচ্ছে সেদিকে তারা খেয়ালই করেনি। ফলে যা হবার তাই হয়েছে। এখন নির্বাচনী ভিক্ষার বাটি নিয়ে এই দল সেই দলের দুয়ারে দৌড়াদৌড়ি করছে। কারো জায়গা হচ্ছে, কারো জায়গা হচ্ছে না। যে সময়ের কথা বলছি, এই সময় অনেক কূটনীতিক মনে করেছেন বাংলাদেশ কার্যত ভারতের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। অনেকে যে কোনো সময় যুদ্ধের আতঙ্ক ছড়িয়েছেন। কিন্তু সীমাহীন উস্কানিত ভারত নীরব কূটনীতি বেছে নিয়েছে। এদিকে বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে উঠে পড়ে লেগেছে জামাত। অকৃপণ সরকারি পৃষ্ঠপোষকতা, বেসুমার নগদ অর্থ প্রবাহ এবং মেটিকুলাস ডিজাইনে ভর করে জামাত নিজেদের শিকড় বাংলাদেশের গভীরে গেঁথে দিতে মরিয়া হয়ে উঠেছে। ফলে দীর্ঘদিনের মিত্র বিএনপিকেও তারা চ্যালেঞ্জ করেছে নানান ভাবে, নানান জায়গায়। এ সময় অবশ্য অনেকেই বলেছেন জামাত কিছুতেই চাইছে না তারেক রহমান দেশে ফিরে আসুন। পাকিস্তান, কাতার, এমনকি কতিপয় মধ্যপ্রাচ্যের মিত্র শক্তির জোরে জামাত নেতারা ইউনূসকেও খড়কুটো ভাবতে দ্বিধা করেনি। মানুষ ভাবতে শুরু করেছিল জামাতই বোধহয় সরকারকে একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করছে। কিন্তু তারেক রহমানের আগমন সব কেমন যেন এলোমেলো করে দিয়েছে। মাঝ আকাশে সুতো কাটা ঘুড়ির মতো জামাতও নাকি এখন গোত্তা খেয়ে ঘুরছে এবং ক্রমশ ভূমিতে নেমে আসছে। অনেক বদনাম, অনেক সমালোচনা সত্ত্বেও বিএনপি এখন লাইমলাইটে চলে এসেছে বা আসছে বলে মনে করছেন অনেকে। মাঝখানে বুড়িগঙ্গায় অনেক পানি গড়িয়েছে, রাজনীতির পাটাতনও বদলে গেছে। ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আবার গতিপথ বদলে নমনীয় হয়েছে, কাছাকাছি এসেছে। মাঝে ভারত ঘুরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর যেন রাতারাতি পলিটিক্সটাও পাল্টে যেতে শুরু করেছে। বিশেষ করে এই অঞ্চলের ভারতের নীরব কূটনীতি ক্রমশ সরব হতে শুরু করেছে এবং পাকিস্তান এখন কার্যত ব্যাকফুটে চলে গেছে। ইউনূসকে যারা বসিয়েছেন ক্ষমতায় তারাও দিগ্ভ্রান্ত, দেশে এবং বিদেশে। এরই মধ্যে ভারতের আশীর্বাদ নিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান, যে কথা শুরুতেই বলছি, অনেকেই এটা বলছেন, এবং ক্রমশ ফেড আউট হয়ে যাচ্ছে জামাত। আরেকটি আওয়াজ একই সময়ে জোরে সোরে শোনা যাচ্ছে, তা কি? সেটা হলো শেখ হাসিনাও নাকি ফিরবেন শিগগিরই।
একথা শুনে বা একথা যদি আপনি বলেন কাউকে, বাংলাদেশ বিরোধীরা আপনাকে গালাগাল দেবে, হাসিনা বিরোধীরা ট্যাগিং করবে, কারো এজেন্ট বলবে, কিন্তু এটা তো মানতেই হবে প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, অটোমেটিক্যালি পূরণ হয়ে যায় বা পূরণ করে নেয়। ভারত নাকি এখন সেই মিশনেই আছে। ইউনূসের সঙ্গে তাদের বনিবনা নিয়ে সময় ক্ষেপণ করতে চাইছে না ভারত। তাদের চাওয়া, মানে ভারতের চাওয়া এবং প্ল্যান এখন একটাই, অনেক বিরোধিতা সত্ত্বেও তারেক রহমান যেভাবে বাংলাদেশে এসেছেন একইভাবে শেখ হাসিনাও অচিরেই বাংলাদেশে পা রাখবেন। নির্দিষ্ট দিনক্ষণ এখনই হয়তো বলা যাচ্ছে না বা বলা যাবে না, তবে এটাই অনিবার্য বলছেন রাজনীতির ভাষ্যকাররা। আরেকটি সূত্র বলেছে তারেক রহমানের দেশে ফেরার পেছনে শুধু ভারত নয়, রাশিয়াও ভূমিকায় রয়েছে। সম্প্রতি তুর্কমেনিস্তানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যকার প্রায় 50 মিনিটের রুদ্ধদ্বার বৈঠকেই নাকি এটা চূড়ান্ত হয়েছে। নিশ্চয়ই বৈঠকের কথা আপনাদের মনে আছে। কেন মনে আছে? সেই বৈঠকে 40 মিনিটের গ্যাপে পড়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেশ অসহায় হয়ে, অসহনীয় হয়ে পড়েছিলেন এবং শাহবাজ শরীফ নিজে যেমন বিব্রত এবং লজ্জিত হয়েছেন, একইভাবে তিনি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ওই দিনের ওই বৈঠকের কারণেই প্রভাব বিস্তারের সুযোগ হারিয়েছেন, ট্রেনটা মিস করেছেন। 12 ডিসেম্বরের পুতিনের সাথে সেই বৈঠকের পরপরই বাংলাদেশ থেকে তুরস্কের সকল সামরিক উইংসও নাকি চলে গেছে, ওই সূত্রটি বলছে। এ কারণেই নাকি জামাত এবং পাকিস্তানের আওয়াজ এখন ক্রমশ কমে আসছে এবং তারা বলছে এক পর্যায়ে হয়তো এটা আর শোনা যাবে না। অর্থাৎ পুরো ব্যাপারটায় রাশিয়ার হাত ছিল, রাশিয়ার হাত আছে, সাথে ছিল ভারতের সম্মতি। জঙ্গিবাদ ঠেকাতে তারেক রহমান ভারত রাশিয়ার ইচ্ছাকে গুরুত্ব দেবেন এমন কথা বলছেন বিশ্লেষকরা। এজন্য জামাত এবং পাকিস্তানের সঙ্গে মাখামাখি কমাতে হবে বিএনপিকে, এমন বার্তা নিয়েই তিনি হয়তো এসেছেন। বিএনপি গোপনে জামাতের সাথে যদি আতাত অব্যাহত রাখেন, তাহলে এর খেসারত তাদেরকে দিতে হবে, একথাও বলছেন কূটনীতিকদের কেউ কেউ। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত এখন আর বাংলাদেশে উগ্রবাদের বিস্তার চায় না। অবাঞ্ছিত পরগাছাড়া বেড়ে উঠুক, এটা তারা চায় না। এটাই এখন এই অঞ্চলের রাজনীতির সামারি। এটা আসলে ভালো করে বুঝতে হবে। আপনারা জানেন রাজনীতির খেলা খুব নির্মম। গত কয়েক মাস ধরে যারা তারেককে অবাঞ্ছিত করার খেলায় মেতেছিল, আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেবে না বলে হুঙ্কার ছেড়েছিল, এখন তারাই টিকে থাকার জন্য এর ওর দরজায় কড়া নাড়ছে এতিমের মতো। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুতুড়ে কাণ্ড শুরু হয়েছে। একদিকে সংসদ নির্বাচনে অংশ নিতে অবলীলায় নিজের হাতে গড়া দল বা সংগঠন ছেড়ে বড় দলে যোগ দিচ্ছেন পরিচিত কয়েকজন রাজনীতিক। মুক্তিযুদ্ধ করা বড় নেতা ফুল হাতে সহাস্য যোগ দিচ্ছেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করা জামাত ইসলামীর জোটে। কিংস পার্টি এনসিপির শীর্ষ নেতাদের এতদিনের পরিকল্পনা বুঝতে না পেরে হঠাৎ করে আকাশ ভেঙে পড়েছে দলটির অনেক নেতার মাথায়। পদত্যাগের হিড়িক লাগলেও ঘরের ছেলে হিসেবে এনসিপি জামাতের সাথে জোট করায় দলটির অনেকেই আবার খুশি। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই নানা চিত্র উঠে আসছে প্রতিদিন। এত কিছুর মধ্যে অধ্যাপক ইউনূসের চিন্তার বলি রেখা করুণ হচ্ছে একটি ভাবনায়, ভোটার উপস্থিতি আশাব্যঞ্জক হবে তো। গত কয়েকদিনের রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পর্যবেক্ষণে দেখা গেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় অনেকটাই একপক্ষীয় ভোট বা আমরা মামুরা টাইপের ভোট হওয়ার আশঙ্কাই বেশি। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার যথাসম্ভব ভোটার অংশগ্রহণ বাড়াতে প্রচেষ্টা শুরু করেছে। এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনূস ও তার সরকারের জন্য দুশ্চিন্তার বড় কারণ হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং দলটির সভানেত্রী শেখ হাসিনা। 28 ডিসেম্বর শেখ হাসিনা দিল্লি থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেছেন, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে সে নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে না। দলটির একাধিক সূত্রে জানা গেছে গত 2 সপ্তাহে কলকাতায় থাকা দলের 1.5 ডজন নেতাকে দিল্লিতে ডেকে নিয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সামনের দিনগুলোতে কি করতে হবে। এসব কর্মসূচি শুরু হতে পারে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যোগ দেওয়ার পর। 11 জানুয়ারি ব্রেন্ট ঢাকায় আসার পর রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন। সূত্রগুলো বলছে নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে আরো এক দফা বিদেশি শক্তিগুলোর সাথে বোঝাপড়ায় যেতে হবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 29 ডিসেম্বর। তার আগে অনেক নাটকের মধ্য দিয়ে বড় দুটি জোটের খবর প্রকাশ হলো।
সবশেষ খবর অনুযায়ী নির্বাচনমুখী দুটি ধারা তৈরি হয়েছে, একটি বিএনপি নেতৃত্বে, অন্যটি জামাতকে কেন্দ্র করে। বিএনপির সঙ্গে যুক্ত হয়েছে গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন। এর বাইরে বাকি যেসব দল আছে তারা হলেন এনজিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ আর বিলুপ্ত বাংলাদেশ এলজিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীক নিয়েছেন। অন্যদিকে জামাত ইসলামী অনেক দিন ধরে ইসলামী দলগুলোকে নিয়ে জোট করার চেষ্টা করেছিল। এই দলগুলো হলো ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। শেষ মুহূর্তের চমক হিসেবে সরকারি কিংস পার্টি বলে পরিচিত এনসিপি এবং কর্নেল অলি আহমেদের এলজিপি সেই জোটে যোগ দিয়েছে। গত 24শে ডিসেম্বর গুলশানে সংবাদ সম্মেলনে কর্নেল অলি আহমেদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন। সংসদ নির্বাচনে তিনি কুমিল্লার 7 আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন। বিএনপি জোটে জায়গা না পেয়ে শেষ পর্যন্ত অলি আহমেদ জামাতের জোটে যোগ দিলেন। অন্যদিকে ব্যাপক গৃহদাহ লাগিয়ে এনসিপির শীর্ষ নেতারা 30টি আসনের নিশ্চয়তা পেয়ে এই জোটে যোগ দিয়েছে। যদিও দলটির একাধিক সূত্র বলছে এনসিপি যে জামাতের সাথে জোট করবে সেটির আলোচনা শুরু হয়েছিল গত জুনে। একই সময় বিএনপির সাথে আলোচনা করলেও এনসিপির আহ্বায়ক বরাবরই জামাতের সাথে জোট করার পক্ষপাতী ছিলেন। দল থেকে পদত্যাগ করা একাধিক নেতা এই বিষয়টি হঠাৎ বুঝতে পেরে স্ট্যাটাস দিয়েছেন। পদত্যাগ করা দলটির নেতা যাবেন তার পোস্টে অভিযোগ করেন জামাতের সঙ্গে এই জোট কোনো আকস্মিক রাজনৈতিক কৌশল নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি লিখেছেন পুরো জুলাইকে নিয়ে রাজনৈতিক কৌশলের নাম করে তুলে দিচ্ছে জামাতের হাতে। তিনি আরো লেখেন যেখানে এনসিপি কে জামাতের বি টিম বা অন্য দোকান বলা হয়, সেখানে আগে নিজের রাজনীতি প্রতিষ্ঠা না করে কেন ক্ষমতায় যাওয়ার জন্য জামাতকে বেছে নেওয়া হলো তা প্রশ্নবিদ্ধ। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পোস্ট দিয়ে বলেছেন এই এনসিপির সাথে তিনি নেই। দর্শক, সরকার সমর্থকদের জোট গঠন নিয়ে এই যখন অবস্থা, তখন অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা অন্য বিষয় নিয়ে। সরকারের চিন্তা হলো অধ্যাপক ইউনূস যে ঐতিহাসিক নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সে নির্বাচনে ভোটার উপস্থিতি আদৌ আশাব্যঞ্জক হবে তো, নাকি 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনের চেয়েও কম বা তার কাছাকাছি ভোট পড়বে। এমন আশঙ্কায় সরকারের পক্ষ থেকে ভোট দিতে মানুষকে উদ্বুদ্ধ করতে প্রচারণা নামার পরিকল্পনা করা হয়েছে। যদিও এরই মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বেশ কিছু টিকটক গোছের ভিডিও বানিয়ে উল্টো হাস্যরসের জন্ম দিয়েছে। দর্শক, অন্তর্বর্তী সরকার এই চিন্তা বাড়িয়ে দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, বিশেষ করে দিল্লিতে থাকা দলটির সভানেত্রী শেখ হাসিনা। দর্শক, গত 12ই মে থেকে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে রেখেছে। সরকার দপ্তর থেকে বলা হয়েছে আওয়ামী লীগ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারবে না। এমন পরিস্থিতিতে অনেকদিন ধরে গণমাধ্যম সহ জনপরিসরের আলোচনার একটি বিষয় হলো আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশ নিতে পারছে না, সেক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থক ও ভোটাররা কি করবে। এমনকি সরকার সমর্থক এনসিপি নেতারা অভিযোগ করেছেন বিএনপি ও জামাতের মধ্যে আওয়ামী লীগের ভোটারদের ভোট পেতে প্রতিযোগিতা চলছে। 28শে ডিসেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন, যেখানে তিনি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেয় দলটির ভোটাররা কি করবেন তা নিয়ে। শেখ হাসিনা দাবি করেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিলে আওয়ামী লীগ ভোটে জিতে যাবে, এই ভয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। তিনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না। আওয়ামী লীগ নির্বাচন বয়কট করছে না। দর্শক, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত 4টি নির্বাচন সবচেয়ে বেশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বলে প্রায় সব মহলে বিবেচিত হয়। 1991 সালে আওয়ামী লীগ পেয়েছিল 30.1% ভোট। শতাংশের হিসেবে ভোট কম পেলেও তখন বিএনপি সরকার গঠন করেছিল। 1996 সালে আওয়ামী লীগ বিজয়ী হয় 37.4% ভোট পেয়ে। 2001 সালে বিএনপি পেয়েছিল 40.98% ভোট এবং তারা জিতে নেয় 193টি আসন। অন্যদিকে আওয়ামী লীগ পেয়েছিল 40.2% ভোট, কিন্তু তারা মাত্র 62টি আসনে জয়ী হয়। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল সর্বাধিক 48.04% ভোট এবং তারা জয়লাভ করে 230টি আসনে। বিএনপি পেয়েছিল 33.2% ভোট এবং তারা পেয়েছিল মাত্র 30টি আসন। দেখা যাচ্ছে 1991 সাল থেকে আওয়ামী লীগ কখনোই 30%-এর নিচে ভোট পায়নি। শুধু আওয়ামী লীগ নয়, ভোটের মাঠে নামতেই পারছে না 14 দলীয় জোটের শরিকরা। জাসদ এবং ওয়ার্কার্স পার্টিতে খবর নিয়ে জানা গেছে নির্বাচন করার আগ্রহ থাকলেও
ভোটের মাঠে নামতে পারছে না তারা। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছে, প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদের অংশটিও। তবে সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত জাতীয় পার্টি ভোটের মাঠ থেকে নিজেদের সরিয়ে নিতে পারে, যেমনটা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন কাদের সিদ্দিকী। জাতীয় পার্টি জিএম কাদের অংশ মহাসচিব ব্যারিস্টার শামীম হোসেন পাটোয়ারি এরই মধ্যে সে ইঙ্গিত দিয়েও রেখেছেন, জানিয়েছেন লেভেল প্লেইং ফিল্ড না হলে তারা নির্বাচন থেকে বেরিয়ে যাবেন। সূত্রগুলো বলছে অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা হলো ভোট কাস্টিং নিয়ে। আওয়ামী লীগ সহ 14 দলের নেতারা জোটবদ্ধ হয়ে নিজ নিজ দলের ভোটারদের ভোট দিতে না করে দিলে বিপাকে পড়বে সরকার ঐতিহাসিক নির্বাচন। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে ইতিমধ্যে দলটির নেতাদের উদ্দেশ্যে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কোনো নেতা নির্বাচনে স্বতন্ত্র হিসেবেও অংশ নিতে পারবে না। এর বাইরে সংসদ নির্বাচনকে ঘিরে দলটি শিগগিরই কর্মসূচি ঘোষণা করতে পারে। আওয়ামী লীগ বিহীন নির্বাচনের বিরুদ্ধে দলটি বড় ধরনের শোডাউন শুরু করবে 20 জানুয়ারির পর থেকে। দলটির একাধিক সূত্র বলছে সারা দেশে একযোগে মিছিল করার পরিকল্পনা রয়েছে দলটির। গত 2 সপ্তাহে 3 দফায় দলটির প্রায় 1.5 ডজন নেতা শেখ হাসিনার সাথে দিল্লি গিয়ে বৈঠক করেছেন। সেসব বৈঠকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে আওয়ামী লীগের একটি দল মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন 11 জানুয়ারি। দায়িত্ব নেওয়ার পর ব্রেন ক্রিস্টেনসন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন। জানা গেছে এই বৈঠকের অংশ হিসেবে তিনি দেশে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথেও বৈঠক করবেন। ওই বৈঠকের পরে আওয়ামী লীগের বড় ধরনের কর্মসূচি শুরু হবে। সাথে যোগ দিবে 14 দলীয় জোট। জোটের 3 জন নেতা বলেছেন এর প্রতিবাদে নিজ নিজ দলের ভোটারদের ভোট না দেওয়ার প্রচারে নামবে ব্যাপকভাবে। আওয়ামী লীগের নেতাদের ধারণা 15 জানুয়ারির পর থেকে ব্যাপক শোডাউন করতে পারলে আন্তর্জাতিক কমিউনিটিও নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। এতে করে অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন প্রশ্নের মুখে পড়বে। শেষ পর্যন্ত সরকার সমর্থক 2 জোটের মধ্যে সীমাবদ্ধ নির্বাচনে আদৌ ভোটারদের আগ্রহ কতটুকু থাকে সেটাই হয়তো সামনের দিনগুলোতে বড় প্রশ্ন হয়ে দেখা দিবে। তার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম নাজুক অবস্থাও ভোটারদের দুশ্চিন্তা বাড়াবে। বিশেষ করে কেরানীগঞ্জের মতো আর কত জায়গায় বিস্ফোরক ও বোমা বানানোর সরঞ্জাম লুকিয়ে আছে তা না স্বরাষ্ট্র মন্ত্রণালয় না পুলিশ কেউই জানে না।